আমার নাম প্রীতম। একটা গরিব ফ্যামিলিতে আমার জন্ম হয়। 15 বছর বয়সেই আমি নিজের গ্রাম ছেড়ে এই শহরে কাজ খুঁজতে আসি, যাতে বাড়ির অবস্থা কিছুটা ভালো হয়। কাজ পাওয়ার আশায় আমি এই শহরের বিভিন্ন জায়গায় কাজ খুঁজি। কয়েক বছর তো একটা ধাবাতে কাজ করে কাটালাম। তারপরে আমি একটা বড় বাংলোতে কাজ পাই। যে বাড়িতে আমি কাজ করতাম সেখানে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। তাদের এখন অবধি কোনো সন্তান হয়নি, যদিও তাদের বিয়ের 10 বছর পার হয়ে গেছে। এই বাংলোতে আমাকে আমার ধাবার মালিকই কাজে লাগান, কেননা ধাবার মালিক কোনো কারণে তার ধাবা বিক্রি করে দিয়েছেন। তিনি আমাকে ভালোবাসতেন, তাই আমি কোথায় কাজ খুঁজব ভেবে তিনি আমার উপর দয়া দেখিয়ে আমাকে এই কাজটা খুঁজে দেন। আমি এখন যেখানে কাজ করি সেই মালিক প্রথম মালিকের মতোই খুব ভালো, বরং ইনি তো আমাকে আমার প্রথম মালিকের থেকেও বেশি টাকা বেতন দিতেন। ফলে এখন আমি আমার বাড়িতে আগের থেকে বেশি টাকা পাঠাতে পারি। মালিকের ব্যবহারও আমার সাথে খুব ভালো ছিল। এই বাড়িতে একমাত্র আমিই চাকর ছিলাম, তাই সমস্ত কাজ আমিই করতাম। কেননা মালিক আর মালকিন বিশ্বস্ত চাকর চাইতেন। মালকিন নিশ্চিন্ত হয়ে গভীর ঘুমে ঘুমিয়ে থাকতেন, আর আমি নিশ্চিন্ত হয়ে বাড়ির সমস্ত কাজ করতে থাকতাম। এক রাতে কোনো একটা কাজে আমি মালকিনের ঘরে গিয়েছিলাম। হঠাৎ পায়ে একটা ধাক্কা লাগলো, আর পা পিছলে আমি মালকিনের উপরে পড়লাম। মালকিন ধরপড় করে উঠল, আর আমি সেখান থেকে দৌড় দিলাম। আমি পালাতে চাইছিলাম, কিন্তু সেই সময়ই দরজা বন্ধ হয়ে গেল। আমি এটা দেখে হতভম্ব হয়ে গেলাম যে মালিক নিজেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। এরপরে আমি ঘর ফাঁকা পেয়ে মালকিনের সাথে মালিক আর মালকিনের ঘর পরিষ্কার করতে এসে তাদের বিয়ের ফটো দেখে চমকে উঠলাম। কেননা বিশ্বাস হচ্ছিল না যে মালকিন 10 বছর আগে এত সুন্দরী ছিলেন। তার সৌন্দর্য দেখে আমার হুঁশ উড়ে গেল। আমিও নিজের আশেপাশে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আর বউ আগেও অনেক দেখেছি, কিন্তু মালকিনের মতো সুন্দরী দেখিনি। আমি যুবক হয়ে গেছি, আর আমার মনের মধ্যে এখন বিয়ের স্বপ্ন জাগতে শুরু করেছে। কিন্তু হয়তো এত তাড়াতাড়ি আমার বিয়ে হওয়া সম্ভব না, কেননা এখন অবধি আমার বাড়ির অবস্থা ভালো হতে পারেনি। মালকিনকে দেখে আমার হৃদয় চাইতো আমার বউও যেন মালকিনের মতোই সুন্দরী হয়। আমার বাবা কোনো কাজ করতে পারতেন না, এই কারণে সংসার খরচ চালানোর জন্য আমাকে গ্রাম থেকে শহরে কাজ করার জন্য আসতে হয়। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, কিন্তু অভাবের কারণে আমাকে তাদের থেকে দূরে থাকতে হয়। শহরে এসে টাকা ইনকাম করার জন্য না জানি কত রকমের কাজ আমি করে ফেলেছি। এখানে মালকিনের বাড়িতেও আমাকে দিনরাত কাজ করতে হতো, কেননা এত কাজ করার জন্য মালিক আমাকে ডবল বেতন দেবে বলেছিলেন। আমি প্রতিদিন ফোনে নিজের বাবা মায়ের সাথে কথা বলতাম। যখন আমি তাদেরকে বললাম যে এখানে কাজ করার জন্য আমি ডবল বেতন পাবো, তখন আমার বাবা মা খুব খুশি হয়ে বলেছিলেন, এই কাজ যদি তুই প্রথমেই পেতি তাহলে কত ভালো হতো। এত কম বয়সে তিনি নিজের ছেলেকে কাজে লাগিয়েছেন বলে বাবা আমাকে নিয়ে খুব লজ্জিত থাকতেন। বাবা আমাকে বলেছিলেন, বাবা, যদি আমি ঠিক থাকতাম তাহলে কখনোই তোর শৈশব এইভাবে নষ্ট হতে দিতাম না। ব্যাস, আমার অবস্থা আমাকে বাধ্য করেছে, আমাকে ক্ষমা করে দে। এখন তুই দিনরাত কাজ করলে তবেই আমার চিকিৎসা হবে, কিন্তু তুই চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস। যতটুকু সম্ভব ততটুকুই কাজ করবি, তাতে আমার চিকিৎসা না হলে না হবে। আমার বাবা খুব ভালো মানুষ ছিল। তিনি সব সময় নিজের পা খারাপ হওয়া নিয়ে আফসোস করতেন। তিনি মনে করতেন বাচ্চাদের উপরে দায়িত্ব তখনই দেওয়া উচিত যখন সে পুরোদমে যুবক হবে, কিন্তু তার অবস্থা তাকে বাধ্য করে খুব তাড়াতাড়ি ছেলের উপর দায়িত্ব দিতে। মালিক মালকিনের বাড়িতে কাজ করতে গিয়ে আমার কোনো অসুবিধা ছিল না। এখানে বাংলোর বাইরে একটা ছোট্ট ঘর বানানো ছিল, আমি সেখানেই থাকতাম। আজকে আমি সারাদিন বাংলোতে কাজ করে পার করে দিলাম। মালিক আর মালকিনের ব্যবহার আমার সাথে খুব ভালো ছিল। মালিক বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন, বেশিরভাগ সময় নিজের অফিসের কাজ বাড়িতে বসেই করতেন। মালকিনের ফটো বাড়িতে বিভিন্ন জায়গায় লাগানো ছিল। আমি যখন যখন মালকিনের ফটো দেখতাম তখন মালিক আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকতো। ফটো থেকে চোখ সরিয়ে যখন মালিকের চোখে আমার চোখ পড়তো তখন আমার খুব লজ্জা অনুভব হতো, কিন্তু আমি অভ্যাসের দাস। মালকিন এত বেশি সুন্দরী ছিলেন যে আমি তার ফটো দেখলে দেখতেই থাকতাম। একদিন আমি ঘর পরিষ্কার করার পরে খাবার বানানোর জন্য রান্নাঘরে এসে খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়লাম। তখনই হঠাৎ সেখানে মালকিন এসে পড়লেন। আজকে আমি প্রথমবার মালকিনকে রান্নাঘরে দেখলাম, কেননা আমি শুনেছি যে মালকিন ঘরের কাজ খুব একটা করেন না, তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকেন। সেই কারণেই তো তাদের পার্মানেন্ট চাকরের দরকার ছিল। মালকিনকে এত কাছ থেকে দেখে আমার অনুভব হলো যে তিনি এখনও আগের মতোই সুন্দরী, আর তাকে দেখে কেউই বলতে পারবে না যে তার বিয়ে 10 বছর হয়ে গেছে। মালকিন রান্নাঘরে এসে বললেন, অরূপ, আমাকে এক গ্লাস জুস বানিয়ে দাও তো। আমি তার কথায় চমকে উঠেছিলাম, কেননা এটা আমার নাম না। আমি মালকিনকে বললাম, আমার নাম তো প্রীতম। আমি চোখ তুলে মালকিনের দিকে তাকালাম, তখন তিনিও অবাক হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি করে মৌসুমির জুস বানিয়ে তাকে জুসের গ্লাসটা এগিয়ে দিলাম। জুসের গ্লাসটা নেওয়ার সময় মালকিন খুবই লজ্জিত হয়ে বলতে লাগলেন, সরি, আমি জানতাম না যে তোমার নাম প্রীতম। মালকিন আমার মুখের দিকে খুব ভালোভাবে তাকিয়ে বললেন,
আমি ভেবেছিলাম যে তুমি আগের সেই চাকর। এটা শুনে আমি হেসে মালকিনকে কিছু বলতেই চাইছিলাম, তখনই মালিক হঠাৎ রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। জানি না সে কেন আমার দিকে ঘুরতে থাকলেন আর এখনও ঘুরেই যাচ্ছিলেন। আমি মালিককে বললাম, মালিক, আপনার কিছু চাই? আমার কথা শুনে মালিকের কপাল ভাঁজ হয়ে গেল আর সে একটু রাগী স্বরে আমাকে বললেন, এটা তোমার বাড়ি না, আমার বাড়ি, তাই তুমি আমার উপরে হুকুম চালিও না। আমি কি করব না করব সেই সিদ্ধান্ত আমি তোমার কাছে জিজ্ঞেস করে নেব না। এটা শুনে আমি খুব লজ্জায় পড়ে গেলাম। আমি ভাবতেও পারিনি যে মালিক আমার কথা এতটা খারাপভাবে নেবেন। অন্য সময় তো মালিকের ব্যবহার আমার সাথে খুব ভালোই থাকতো, কিন্তু যখনই মালকিনের কথা আসতো তখনই সে আমার উপর খুব রেগে যেতেন। আমি মালিককে কিছু বলতাম, তার আগেই মালকিন মালিককে বললেন, এই বেচারার কথার মানে এটা ছিল না, তুমি এর কথার ভুল ব্যাখ্যা করছো। প্লিজ রথিন, চাকরদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো, না হলে আমরা বিপদে পড়ে যাব। মনে আছে তো আগের চাকর নিজেই কাজ ছেড়ে চলে গেছিল। মালকিন এই কথাটা মালিককে খুব আস্তে করে বললেন, কিন্তু আমি শুনে নিলাম। মালিক আমার দিকে তাকিয়ে বললেন, প্রীতম, রাতের খাওয়ার পরে তুমি আমার সাথে দেখা করবে, তোমাকে দিয়ে আমার একটা কাজ আছে। এটা বলেই মালিক মালকিনের সাথে চলে গেলেন আর আমি খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু একটা কথা আমার মাথায় বারবারই আসছিল যে আগের চাকরের সাথে কি এমন হয়েছিল যে সে এখান থেকে কাজ ছেড়ে চলে যায়? কোনো উল্টোপাল্টা কিছু হয়নি তো? অনেকক্ষণ ধরে এইসবই ভাবতে থাকলাম। খাবার রান্না হয়ে গেলে আমি মালকিনকে বলে তাদের জন্য টেবিলের উপরে খাবার রেখে দিলাম। তারা দুজনে খাবার খেয়ে নিল। আমি রান্নাঘরে বসে আমার খাবার খেয়ে নিলাম। এরপরে ঘরে গেলে মায়ের ফোন এলো আর আমি তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম। আমি আমার মাকে বলছিলাম যে আমি সারাদিন কি করেছি। ফোনে কথা বলছিলাম, তখনই আমার কারো উপস্থিতি অনুভব হলো। আমি ঘুরে দরজার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম, কেননা মালিক দরজায় দাঁড়িয়ে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি তার অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে ফোন কেটে তাড়াতাড়ি করে মালিকের কাছে এলাম। সঙ্গে সঙ্গে মালিক আমার গলার কলার ধরে নিলেন আর বললেন, তোমাকে বলেছিলাম না খাওয়ার পরে আমার ঘরে আসতে, ভুলে গেছিলে নাকি তুমি? এটা শুনে আমি হঠাৎ করে চমকে উঠলাম। আমার মনে পড়ল যে সত্যিই তো আমি ভুলে গেছিলাম। কিন্তু যাই হোক, আমি খুব টেনশনে পড়ে গেলাম যে শুরুর দিকে মালিকের ব্যবহার আমার সাথে ভালোই ছিল। এখানে কাজ করা আমার 1 সপ্তাহ হয়েছে, আর যখন থেকে আমার এখানের চাকরি 24 ঘন্টা পাকা হয়েছে তখন থেকেই মালিকের ব্যবহার আমার সাথে খুব খারাপ হতে শুরু করে। আমি মালিককে বললাম, মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে যাওয়ার কথা একদমই ভুলে গেছিলাম। মালিকের সামনে হাত জোড় করলাম। তখন মালিক নরম হয়ে আমাকে বললেন, তাড়াতাড়ি করে আমার সাথে আমার ঘরে চলো। তিনি আমার কলার ছেড়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমি তাড়াতাড়ি করে আমার জামা ঠিক করলাম, কেননা মালিক যখন আমার কলার ধরেছিলেন তখন আমার জামা উপরে উঠে গেছিল। আমি যখন মালিকের ঘরে গেলাম তখন মালকিন ঘরের মধ্যে ছিলেন না। মালকিন বাগানে নিজের এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন। আমি মালিকের ঘরে গেলে তিনি আমাকে খুব দামি একটা ড্রেস দিয়ে বললেন, তাড়াতাড়ি করে এই ড্রেস পরে নাও। মালিকের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মালিক কী কারণে আমাকে এত দামি ড্রেস পরতে বলছেন? কেননা ড্রেস দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা দামি আর নতুন। ড্রেসটার অবস্থা বলছিল যে মালিক এই ড্রেসটাকে একবারও ব্যবহার করেনি। আমি বললাম, এর মানে কি মালিক? মালিক আমার দিকে তাকিয়ে ইশারা করলো, তাড়াতাড়ি করে এই ড্রেসটা পরে নাও। এটা শুনে আমি ঘাবড়ে গিয়ে মালিককে বললাম, মালিক, আমি কিভাবে আপনার এত দামি কাপড় পরতে পারি? মালিক তাড়াতাড়ি করে নিজের হাতে এগিয়ে নিয়ে আমার জামার বোতাম খুলতে খুলতে বলতে লাগলেন, কারণ আজকে তোমার বাসর রাত হবে, তোমাকে বর্ষে যে নিজের নববধূর ঘরে যেতে হবে। এটা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। সত্যিই কি মালিকের মাথা খারাপ হয়ে গেছে? মালিক এ কেমন কথা বলছেন? আমার বিয়েই বা তিনি কোন মেয়ের সাথে করাচ্ছেন? আমার মাথায় কিছুই আসছিল না। এই কথাটা আমি মালিককে জিজ্ঞেস করলে তিনি বলতে লাগলেন, তুমি তোমার মালকিনের স্বামী আর তোমাকে রেডি হয়ে তার ঘরে যেতে হবে। মালিকের কথা শুনে তো আমার পায়ের নিচ থেকে যেন মাটি হারিয়ে গেছে। আমার মনে হচ্ছিল এখান থেকে পালিয়ে যাই, কিন্তু এত রাতে আমি কোথায় যাব? এভাবে চাকরি ছেড়ে আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো না, আর রাতের এই সময়ে নিজের বাড়িতেও যেতে পারবো না, কেননা আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। আর এভাবে যদি হঠাৎ আমি এখান থেকে পালিয়ে বাড়ি চলে যাই, তাহলে আমার বুড়ো বাবা মা ভাববে যে আমি চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছি। তারা আমাকে নিয়ে চিন্তায় পড়ে যাবেন। নিজের বাবা মাকে অসুবিধায় ফেলার থেকে ভালো হবে আমি নিজেই এই প্রবলেমকে হ্যান্ডেল করে নিই। তাই আমি বাধ্য হয়ে মালিকের কাপড় পরে নিলাম। এরপরে মালিক নিজের হাতে করে আমার চুলের স্টাইল তার নিজের মতো করলো আর আমার উপরে নতুন একটা পারফিউম ছিটিয়ে দিল, যার গন্ধ গোটা ঘরে ম ম করছিল। আমাকে তার সবচেয়ে দামি জুতোও পরিয়ে দিল। আমাকে এত বেশি স্মার্ট লাগছিল যে আমি নিজেকে নিজে চিনতে পারছিলাম না। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমি যখন আমার বিয়েতে বর সাজবো তখনও নিশ্চয়ই এইরকম সুন্দর দেখাবো। কিন্তু আমার হবু বউয়ের কথায় আমার হঠাৎ মালকিনের কথা মনে পড়ল আর আমি চিন্তায় পড়ে গেলাম, কেননা এখন এই অবস্থায় আমাকে মালকিনের ঘরে যেতে হবে।
কারণ মালিক আমার উপরে চাপ দিচ্ছিলেন যদি আমি এরকম না করি তাহলে মালিক আমাকে চাকরি থেকে বের করে দেবেন। আর এই সময় চাকরি ছাড়া আমার জন্য খুবই সমস্যাজনক। এই সমস্যা থেকে বের হওয়ার রাস্তা ভেবে ভেবে আমি ক্লান্ত হয়ে গেলাম। মালকিনকে দেখে অবশ্যই আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি তাকে নিয়ে কখনো খারাপ কিছু ভাবিনি। কিন্তু চাকরি হারানোর ভয়ে না চাইতেও মালকিনের বর হওয়ার জন্য রেডি হতে হলো। এরপরে মালিক আমার হাত জোর করে ধরে মালকিনের ঘর অবধি নিয়ে গেলেন। আমি তো বুঝতেই পারছি না যে মালিক আসলে কি করতে চাইছেন। আমি তাকে কোনো প্রশ্ন করলেই সে আমার দিকে চোখ বড় বড় করে তাকাতেন আর আমাকে চুপ থাকতে বলতেন। যতক্ষণে রেডি হয়ে মালিক আমাকে মালকিনের ঘর অবধি নিয়ে এলেন, ততক্ষণে মালকিন নিজের বন্ধুর সঙ্গে কথা বলে নিজের রুমে এসে ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলেন। মালিক আমাকে মালকিনকে দেখিয়ে বলতে লাগলেন, এটা তোমার নববধূর ঘর, আর তোমার নববধূ শুয়ে আছে। যাও, তাকে গিয়ে ঘুম থেকে উঠাও আর সারা রাত নিজের নববধূর সাথে থাকো। এটা শুনে আমি মালিককে বললাম, মালিক, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কেমন কথা বলছেন? আমি কিভাবে মালকিনের স্বামী হতে পারি? যদি মালকিন এই সব কথা জানতে পেরে যায় তাহলে তিনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবেন, আর আমি তার চোখে চিরজীবনের জন্য ছোট হয়ে যাব। মালকিন আমাকে দুশ্চরিত্র ভাববেন, আর যদি মালকিন আমাকে সবার সামনে বদনাম করে দেন তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। আমার বৃদ্ধ বাবা মা আছে যাদের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। যদি তারা এই কথাটা জানতে পারেন তাহলে তারা জীবিত অবস্থাতেই মরে যাবেন। আমি আমার বাবা মাকে কিভাবে মুখ দেখাবো? আমি এখানে চাকরি করতে এসে যদি নিজের মালকিনের সাথে এরকম করি তাহলে সারা দুনিয়া আমার উপরে থুতু করবে। আমি মালিকের পা জড়িয়ে ধরে মালিককে অনুনয় বিনয় করে বললাম, মালিক, আমাকে ছেড়ে দিন, আমাকে দিয়ে এই পাপ করাবেন না। মালিক, আমাকে যেতে দিন। মালকিন খুবই ভালো মনের মানুষ, আমি তার চোখে খারাপ হতে চাই না। আমি মালিকের সামনে অনেক অনুনয় বিনয় করলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনছিলেন না। প্রথম যখন আমি এখানে কাজে যোগ দিই তখন মালিকের সুন্দর ব্যবহার দেখে আমি এখানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। হয়তো মালিক কোনো চাকর পাচ্ছিলেন না, সেই কারণে তিনি আমার সাথে ভালো ব্যবহার করেছিলেন। তখন আমি জানতাম না যে এই লোকটা এতটা খারাপ। যদি এটা তখন জানতে পারতাম তাহলে আমি কখনোই এখানে কাজ করতাম না। আজকে আমার এই বাড়িতে কাজ করার জন্য আফসোস হচ্ছে। মালিক আমাকে মেঝে থেকে উঠিয়ে আমার চোখের জল মুছে বলতে লাগলেন, দেখেছো, তুমি তোমার পুরো চেহারা খারাপ করে নিয়েছো। জানো, তোমার মালকিন খারাপ দেখতে ছেলে একদমই পছন্দ করে না। আর একটু আগে অবধি তুমি খুব হ্যান্ডসাম লাগছিলে। এটা বলে তিনি নিজের হাতে আমার কাপড় ঠিক করলেন আর আমাকে ভিতরে যাওয়ার জন্য ইশারা করলেন। আমি হতভম্ব হয়ে মালিকের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি বুঝতে পারছি না যে এই লোকটার কি হয়েছে। ইনি কিভাবে আমাকে নিজের বউয়ের কাছে নিজের ইচ্ছায় তার সাথে রাত কাটানোর জন্য পাঠাচ্ছেন? এরকম মানুষ তো আমি আমার জীবনে কোথাও দেখিনি। তাহলে এই লোকটা কেন এরকম করছেন? কেউ কিভাবে নিজের চাকরকে নিজের বউয়ের ঘরে পাঠাতে পারে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছুই ভাবছিলাম। তখনই মালিক বললেন, যাও, তাড়াতাড়ি ভেতরে যাও, তোমার বউ তোমার অপেক্ষা করছে। যদি তুমি আমার বউয়ের সাথে সারা রাত কাটাও তাহলে সকালে তোমাকে একটা পুরস্কার দেব। মালিক এটা ভালোভাবেই জানতো যে আমি গরিব চাকর, তাই হয়তো তিনি আমাকে টাকার লোভ দেখাচ্ছিলেন যে আমি হয়তো লোভে পড়ে তার বউয়ের স্বামী হওয়ার জন্য রেডি হয়ে যাব। কিন্তু আমার টাকা পয়সার লোভ একদমই ছিল না। তাই আমি মালিককে বললাম, আমাকে টাকা পয়সার লোভ দেবেন না। আমার কাছে টাকা পয়সার থেকে একজন মহিলার সম্মান অনেক বেশি দামি। আপনি আমাকে যেরকম ভাবছেন আমি একদমই সেরকম না। আমি মহিলাদের খুব সম্মান করি। আমি কখনো মেয়েদের দিকে চোখ উঠিয়ে দেখি না অবধি। এটা শুনে মালিক রেগে গেলেন আর তিনি আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, তাহলে তুমি রেডি হয়ে যাও। আজকে আর এখনই আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। যদি তুমি নিজের চাকরি না হারাতে চাও তাহলে তোমাকে ঘরে যেতেই হবে। এটা বলে মালিক ঘরের দরজা খুলে আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দিলেন। আমি সোজা গিয়ে বিছানার উপরে ঘুমন্ত মালকিনের উপরে গিয়ে পড়লাম। মালিক আমাকে এত জোরে ধাক্কা দিয়েছিলেন যে আমি নিজেকে সামলাতে পারিনি। কেননা মালিক জিম করতেন আর আমি একটা সাধারণ ছেলে। যতক্ষণে আমি নিজেকে সামলাতাম ততক্ষণে দেরি হয়ে গেছিল। মালকিনের উপর থেকে সঙ্গে সঙ্গে উঠে সোজা দৌড়ে দরজার দিকে গেলাম। ততক্ষণে মালিক বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি টেনশনে পড়ে ঘরের দরজা জোরে জোরে বাজাতে শুরু করলাম আর মালিককে চিৎকার করে করে বললাম, মালিক, দরজাটা খুলুন। কিন্তু তিনি দরজা খুললেন না। আমি অবাক আর চিন্তিত হয়ে মালকিনের দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি আমার ঘরে এই সময় কি করছো? আর তুমি কীরকম কাপড় পরে আছো? তুমি কি কোথাও যাচ্ছ নাকি কোথাও থেকে আসলে? এটা বলেই মালকিন নিজের বিছানা থেকে উঠে দাঁড়ালেন আর আমার দিকে এগিয়ে এলেন। আজকে রাত আমাকে আমার মালকিনের সাথে কাটাতে হবে ভেবেই আমার শরীরে শিহরণ খেলে গেল। আমি মালকিনকে বললাম, প্লিজ মালকিন, আমাকে ক্ষমা করে দিন। বলেই আমি দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে গেলাম। আমার খুব ভয় করছিল যে রাতের এই সময় আমি একজন মহিলার ঘরে বন্ধ হয়ে আছি। মালকিন আমার উপরে যে কোনো ধরনের অভিযোগ করতে পারতেন। পুরুষ যতই ভালো আর সৎ হোক না কেন, কোনো মহিলার তার উপরে মিথ্যা অভিযোগ লাগাতে সময় লাগে না।
আর মানুষও সেই মিথ্যা অভিযোগকে সত্যি বলে মেনে নেয়। এই সব ভেবে আমার শরীর কাঁপতে লাগলো, আর আমি আবার দরজা থাপড়াতে শুরু করলাম। আমি চিৎকার করে বললাম, প্লিজ মালিক, দরজা খুলে দিন আর আমাকে এখান থেকে বাইরে বের হতে দিন। আমি জোরে জোরে দরজা থাপড়াতে লাগলাম যাতে মালিকের পাগলামো কেটে যায় আর তিনি দরজা খুলে দেন, কিন্তু মালিক দরজা খুললেন না। দরজা থাপড়াতে থাপড়াতে আমি ক্লান্ত হয়ে গেলাম। এদিকে আমার হাতও ব্যথা হয়ে গেছিল। মালকিন চুপচাপ এক সাইডে দাঁড়িয়েছিলেন। আমি লক্ষ্য করলাম যে তার চোখে জল। কিছু সময় পরেই মালকিন আমার দিকে এগিয়ে আসতে শুরু করলেন, আর আমি তাড়াতাড়ি করে হাত জোর করে বললাম, মালকিন, আপনি আমার কাছে আসবেন না। এবার তো আমি কান্না করে দিলাম, কেননা আমি চাইতাম না মালকিন আমার কাছে এসে আমার সাথে কিছু করুক। আমি আমার মুখ নিজের হাতের মধ্যে লুকিয়ে নিলাম। আমি যে কোনো মূল্যে এই ঘর থেকে বেরিয়ে যেতে চাইতাম। সেই কারণেই মালকিনকে বললাম তিনি যেন আমাকে এই ঘর থেকে বের করে দেন। আমি এই ঘরে নিজের ইচ্ছাতে আসিনি, আমাকে আপনার স্বামী জোর করে এই ঘরে পাঠিয়েছেন। মালকিন বললেন, আমি জানি তুমি এই ধরনের না। আমি খুব ভয় পাচ্ছিলাম আর মালকিনকে বলছিলাম, প্লিজ মালকিন, আমার সাথে কিছু করবেন না। মালকিন আমার কাছে এলেন আর আমাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, ভয় পেও না। কিন্তু মালকিন আমার কাছে এসে পড়েছেন, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি ভয় পাচ্ছিলাম যে মালকিনও আমাকে মালিকের মতো ফাঁসিয়ে না দেন। মালকিন আমাকে ছোঁয়ার চেষ্টা করছিলেন। আমি তাড়াতাড়ি করে মালকিনের থেকে পিছিয়ে এসে তাকে বললাম, প্লিজ মালকিন, আমাকে ওই রকম ভাববেন না। এটা শুনে মালকিন নিজের হাত থামিয়ে নিলেন আর আমাকে বললেন, ব্যাস, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার কাছে আসতে চাইছিলাম। আমি জানি তোমার মালিক সকালবেলার আগে এই দরজা খুলবে না, তাই তোমাকে শান্ত হয়ে কাজ করতে হবে, কিন্তু তার আগে নিজের চেহারা ঠিক করো। মালকিনের কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের চেহারা ঠিক করলাম আর মালকিনকে বললাম, আপনি আমার চেহারা নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু একবার মালিককে বলুন তিনি যেন দরজা খুলে দেন। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাব আর কাল থেকে এখানে কাজেও আসব না। আমি গরিব মানুষ, তাই কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমি চাই না যে আমার বাবা মাকে আমার জন্য লজ্জিত হতে হয়। এটা শুনে মালকিন বললেন, কিন্তু সে সকালের আগে দরজা খুলবে না, আমি আমার স্বামীকে খুব ভালোভাবেই জানি। এটা বলেই মালকিন সোফার দিকে এগিয়ে গেলেন। আমি ভয়ে ভয়ে তাকে বললাম, এটা আপনি কেমন কথা বলছেন মালকিন? আমি এই কাপড় নিজের ইচ্ছায় আপনার জন্য পরে আসিনি, এটা তো মালিক আমার সাথে জবরদস্তি করে পরিয়ে দিয়েছেন। মালকিন বললেন, এটা আমি জানি, কিন্তু তুমি সারা রাত এভাবে বসে থাকলে ক্লান্ত হয়ে যাবে। তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি সোফাতে ঘুমিয়ে যাব। মালকিন আমার দিকে করুণ চোখে তাকালেন। আমি তাকে বললাম, আপনি এটা কীরকম কথা বলছেন মালকিন? কিন্তু মালকিন ততক্ষণে সোফার উপরে শুয়ে ঘুমানোর জন্য নিজের চোখ বন্ধ করে নিয়েছিলেন। তিনি এরকম কেন করছেন আমি তার কিছুই ভেবে পাচ্ছিলাম না। হয়তো তিনি নিজের চোখ বন্ধ করে ঘুমানোর ঢং করছেন। আমি এখনও মেঝেতে বসে আর সেখানে বসে বসেই ভাবছিলাম, যদি কোনো মহিলার ঘরে কোনো পুরুষ হঠাৎ করে ঢুকে পড়ে তাহলে সে ঘাবড়িয়ে যায়, কিন্তু মালকিনের চেহারাতে আমি কোনো প্রকার ঘাবড়ানোর চিহ্ন দেখতে পেলাম না। ব্যাস, শুধু একটা আফসোস ছিল যেটা আমার চোখে ধরা পড়েছিল, কিন্তু এখন সেই আফসোসও বোধহয় শেষ হয়ে গেছে, কেননা মালকিন সোফার উপরে শুয়ে গভীর ঘুমে ঘুমিয়ে আছেন আর পুরো বিছানা আমার জন্য ছেড়ে দিয়েছেন। সারা রাত এইসব ভাবতে ভাবতে মেঝেতে বসেই জেগে থেকে পার করে দিলাম। সকালের দিকে আমার কিছুটা তন্দ্রা ভাব এসেছিল, কিন্তু যখন দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম আমি তাড়াতাড়ি দরজার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম, কিন্তু তার আগেই মালিক ভেতরে চলে এলেন আর আমার দিকে দেখতে লাগলেন। আমাকে গভীরভাবে দেখার পরে তিনি ঘুমন্ত মালকিনের কাছে গেলেন আর তাকে ঘুম থেকে জাগিয়ে বলতে লাগলেন, ওঠো রাধিকা, অনেক বেলা হয়ে গেছে, আর এই চাকর তোমার ঘরে কি করছে? এটা শুনে মালকিন ধরপড় করে উঠে বসলেন। তখনই মালিক মালকিনের হাত ধরে তাকে সাইডে নিয়ে না জানি তার সঙ্গে কি কথা বলতে লাগলেন। হয়তো তিনি আমার ব্যাপারেই কথা বলছিলেন, যেটা শুনে মালকিনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে আমি চমকে উঠলাম, কিন্তু দরজা খোলা ছিল, তাই আমি তাড়াতাড়ি করে বাইরে যেতে লাগলাম। তখনই মালিক আমাকে বললেন, দাঁড়াও, এই নতুন কাপড় খুলে দাও, আমাকে কিছু একটা চেক করতে হবে, আর তুমি তাড়াতাড়ি করে মালকিনের জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসো। এটা শুনে আমি তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি এখান থেকে চলে যাব। সারা রাত মালকিনের ঘরে জেগেছিলাম, সেই কারণে খুব বেশি ক্লান্ত ছিলাম। আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে নাস্তা বানালাম। এরপরে নাস্তা নিয়ে ঘরে গেলাম। আমি ভেবে রেখেছি যে আজকে সন্ধ্যা হতে হতে আমি নিজের গ্রামের জন্য বেরিয়ে পড়ব। আমি টেবিলের উপরে নাস্তা রেখে দিলাম। মালিক আমাকে খুব ভালোভাবে দেখছিলেন, কিন্তু আমি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থেকে মালিকের সাথে কথা বলার সুযোগ খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে সুযোগ পেয়ে মালিককে বললাম যে, মালিক, আজকে বিকালবেলা আমি এখান থেকে চলে যাব। মালিক আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। তারপরে বললেন, তোমার মনে আছে তো, যখন তুমি প্রথম দিন আমাদের এখানে কাজ করতে এসেছিলে, সেদিন আমি তোমাকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম। তুমি সেই 50,000 নিজের বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলে। যদি তুমি এখান থেকে কাজ ছেড়ে যেতে চাও
তাহলে আমার সেই 50,000 আমাকে দিয়ে তুমি বিকেল কেন, চাইলে তুমি এখনই যেতে পারো। মালিকের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তার মানে তিনি আমাকে ব্ল্যাকমেল করার জন্য টাকা দিয়েছিলেন। মালিক আমাকে চিন্তিত হতে দেখে বললেন, আজকে রাতে আবার তোমাকে মালকিনের ঘরে যেতে হবে। তার মানে মালিক আজকেও আমাকে দিয়ে সেই সব করাতে চাইছেন। কিন্তু আমি আজকে এসব সহ্য করতে পারছিলাম না। আমি মালকিনের সামনে হাত জোর করে বললাম, মালিক আমাকে ক্ষমা করে দিন, আমি মালকিনের সাথে এইসব করতে চাই না। মালিক আমার হাত ধরে বলতে লাগলেন, আমি যেরকম বলছি সেরকমই করবে, না হলে টাকার ব্যবস্থা করে তুমি এখান থেকে যেতে পারো। এটা শুনে আমি আবার চিন্তায় পড়ে গেলাম। রাত হলে মালিক আবার আমাকে নিজের নতুন কাপড় পরার জন্য দিলেন আর বললেন, এই কাপড়ে তোমার মালকিন আমাকে খুব পছন্দ করে। আজকে রাতে ও তোমাকে এই কাপড়ে দেখলে ও পাগল হয়ে যাবে আর তুমি নিজের কাজে সফল হতে পারবে। আমি মালিকের কথা শুনে কিছুই বললাম না, চুপচাপ কাপড় চেঞ্জ করার জন্য বাথরুমে চলে গেলাম। যখন কাপড় চেঞ্জ করে বাথরুম থেকে বাইরে বেরোলাম, তখন মালিক খুব খুশি হয়ে কালকের মতো আজকেও আমার উপরে পারফিউম ছুটিয়ে দিলেন। তারপরে আমাকে মালকিনের ঘরে যেতে বললেন। আমি আজকে আবার মালকিনের ঘরে চলে গেলাম। আজকে মালকিন জেগেছিল কিনা জানি না, কেননা আজকে আমার মধ্যে একটুও হিম্মত ছিল না। আমি চুপচাপ মেঝেতে বসে নিজের মাথা নিচু করে নিলাম। আমি যখন ঘরের মধ্যে ঢুকেছিলাম, তখন মালিক আমার কানে কানে বলেছিলেন, কালকে তো তুমি নিজের কন্ট্রোলে ছিলে, কিন্তু আজকে তুমি নিজের কন্ট্রোলে থাকবে না। কেননা যে পারফিউমটা আমি তোমার উপরে লাগিয়ে দিয়েছি, এটা কালকে সেই পারফিউম নয়, এটা এমন পারফিউম যার গন্ধতে তোমার নেশা হয়ে গেছে আর তুমি এখন নেশাতে আছো। আর এই নেশাতে তুমি আমার বউয়ের সাথে রোম্যান্টিক হবে। আজকে আমি দেখতে পাবো আমার বউ কতটা সতী সাবিত্রী। আমি ঘরে বসেছিলাম আর আমার কানে মালিকের আওয়াজ ঘুরে ফিরে আসছিল যে, এই কাপড় তোমার মালকিনের খুব পছন্দের, আর আজকে রাতে ও তোমাকে এই কাপড়ে দেখে নিজের কন্ট্রোল হারিয়ে তোমার মধ্যে ডুবে যাবে। হঠাৎ মালকিন উঠে আমার দিকে দেখলো। আমি মালকিনের সামনে মাথা নিচু করে বসে রইলাম। মালকিন অনেক রাত অবধি আমাকে দেখতে থাকলেন, তারপরে সোফাতে গিয়ে শুয়ে পড়লেন। আর আমি না জানি কখন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন আমার চোখ খুলল, তখনও মালকিন সোফাতেই ঘুমিয়েছিলেন। আর নিজেকে যখন আমি বিছানার উপরে দেখলাম, তখন লাফ দিয়ে উঠে দরজার কাছে গেলাম। প্রথমে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলল না। সকাল হয়ে গেছে আর আমার নেশাও অনেকটা কেটে গেছে। আমি খুব টেনশনে পড়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। মালকিন দরজার আওয়াজে উঠে পড়লেন। তখনই মালিক দরজা খুলে দিলেন আর আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। মালিক আমার দিকে তাকিয়ে হাসতে লাগলেন, কিন্তু আমি তার হাসির দিকে ধ্যান দিলাম না। আজকেও আমি মালকিনের সম্মান বাঁচাতে সফল হয়েছি, আর এটাই আমার জন্য সবচেয়ে জরুরি ছিল। আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে সবার প্রথমে কাপড় চেঞ্জ করলাম। নিজের কাপড় পরে রান্নাঘরে এসে নাস্তা বানাতে লাগলাম। আমি ভেবে নিয়েছি যে আজকে মালিককে ফাঁকা পেলেই আমি তার কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলবো আর তাকে বলবো, আমি এই চাকরি করব না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আমি কোনো বড় ঝামেলায় পড়তে চাই না। তখনই হঠাৎ মালকিনের ঘর থেকে জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। মালকিন মালিকের সাথে ঝগড়া করছিলেন। তাদের চিৎকারের আওয়াজ শুনে আমি মালকিনের ঘরের দিকে গেলাম। খোলা দরজা দিয়ে আমি মালিক এবং মালকিনকে ঝগড়া করতে দেখলাম। আমি তাদের দুজনের কথা শুনে নিলাম। মালকিন মালিককে বলছিলেন, তুমি প্রত্যেকটা চাকরের সাথে এই রকম ব্যবহার করছো। এ তো আমার কপাল ভালো যে কোনো চাকরি আমার সাথে খারাপ কিছু করেনি, না হলে তো না জানি আমি কতবার আমার ইজ্জত খুইয়ে ফেলতাম। চাকরেরা তোমার এই রকম ব্যবহার দেখে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু তুমি নিজেকে শুধরাও না। মালকিন গ্লাসে করে জল নিয়ে মালিককে বললেন, এখনই এই ওষুধ খেয়ে নাও। মালিক ওষুধ খেতে চাইছিলেন না, কিন্তু মালকিন জোর জবরদস্তি করে তাকে ওষুধ খাইয়ে দিলেন। এরপরে মালিকের মাথা ঘুরতে লাগলো আর মালকিন তাকে ধরে বিছানায় শুইয়ে দিলেন। এরপরে মালিক ঘুমিয়ে পড়লেন। এটা দেখে আমি মালকিনের ঘরের মধ্যে চলে গেলাম। মালকিন আমাকে দেখে বলতে লাগলেন, তোমাকে কিছু কথা বলতে চাই, কিন্তু তার আগে তুমি আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসো। এইসব দেখে আমার মাথা পুরো ঘুরছিল। তখনই মালকিন বলতে লাগলেন, শুনতে পাওনি, তোমাকে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসতে বললাম। দুজনে বসে চা খেতে খেতে কথা বলবো। আমি মালকিনকে কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি করে চা বানিয়ে এনে মালকিনের সামনে রেখে দিলাম। মালকিন আমাকে বসতে বললে আমি বসে পড়লাম। মালকিন বললেন, চা খাও। আমি সামনে বসে মাথা নিচু করে চা খেতে লাগলাম। তখন মালকিন আমাকে তার কাহিনী বলতে শুরু করলেন। মালকিন বললেন, তুমি হয়তো ভাবছো যে এ কীরকম লোক যে নিজের বউকে চাকরের হাতে ছেড়ে দিতে চায়। এই লোকটা অবশ্যই আমার স্বামী, কিন্তু 2 বছর আগে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে তার স্মৃতি চলে যায়। আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসত। আমার স্বামী আমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে সহ্য করতে পারতো না। আগে থেকেই ও আমাকে নিয়ে ফালতু সন্দেহ করত। যেদিন আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়, সেদিন আমি আমার এক বন্ধুর সাথে করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, কেননা আমার নিজের বলতে এই দুনিয়াতে কেউ নেই। আমার স্বামীর যখন জ্ঞান ফিরল, তখন তার পাগলের মতো অবস্থা। তার উপরে ও আমাকে আমার বন্ধুর সঙ্গে দেখতে পায়। চিকিৎসার কারণে ধীরে ধীরে আমার স্বামী ঠিক তো হয়ে গেল, কিন্তু ওর মধ্যে এখনও
পাগলের মতো কিছু জিনিস থেকে গেছিল, আর এই কারণেই ও বাড়িতে আসা প্রত্যেকটি পুরুষকে নিয়ে আমাকে সন্দেহ করে। ও মনে করে যে আমি যে কোনো পুরুষের সাথেই আরামে অ্যাডজাস্ট করে নেই। এই বাড়িতে অনেক চাকর এসেছে যাদেরকে ও জবরদস্তি ভয় দেখিয়ে ধমকিয়ে আমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিত, আর ও এটা প্রমাণ করতে চাইতো যে আমি যে কোনো পুরুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি। এই সব কিছুই আমার স্বামীর অসুখের একটা পার্ট। এমনিতে আমার স্বামী খুব ভালো মানুষ, তার মধ্যে খারাপ কিছুই নেই, কিন্তু ওর সন্দেহ করার রোগ ওর মধ্যে থেকে গেছে। মালকিনের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর বুঝলাম আমার মালিক মস্তিষ্কের অসুখে অসুস্থ ছিলেন আর আমি তাকে ভুল বুঝেছিলাম। এরপরে মালকিন আমাকে বললেন, তোমাকে তোমার মালিকের ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাকে টাইম মতো ওষুধ খাওয়াতে হবে। আজ পর্যন্ত আমি এই সত্যটা কাউকে বলিনি, কেননা যারাই এখানে কাজ করতে এসেছে তারা সবাই আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আর আমি তাদেরকে মেরে ধরে ভাগিয়ে দিতাম। যদি সেই রাতে তুমিও আমার সাথে কিছু করার চেষ্টা করতে, তাহলে আমিও তোমাকে মেরে ধরে পরের দিন কাজ থেকে ছাড়িয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দিতাম। সব পুরুষই মহিলাদের অসহায়ত্বের সুযোগ নিতে ছাড়ে না, কিন্তু তুমি একদমই সেরকম না। মালকিন আমাকে বললেন, তোমার মালিককে লাগাতার 1 বছর ঠিকমতো চিকিৎসা করালে সে একদম ঠিক হয়ে যাবে। আমারও টাকার দরকার ছিল, তাই আমি না করলাম না, আর মালিককে ঠিক করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি মালিকের কথা মতো প্রতি রাতে মালকিনের ঘরে চলে যেতাম, আর এভাবেই আমি মালিককে নিজের কথায় ভুলিয়ে তাকে ওষুধও খাওয়াতে লাগলাম, কেননা মালিক ওষুধ খেতে চাইতো না। ধীরে ধীরে মালিকের অবস্থা ভালো হতে শুরু করেছে। যে রাতে মালিক আমাকে মালকিনের ঘরে পাঠাতেন আমি চলে যেতাম, যেদিন পাঠাতেন না সেদিন যেতাম না। ধীরে ধীরে মালিক পুরো নর্মাল হয়ে গেছেন। কখনো কখনো মানুষের মনে যে সন্দেহ থাকে সেটা মাথা খারাপ হওয়ার পরেও মনের মধ্যে সেই কথা থেকে যায়, আর এটাই আমার মালিকের সাথে হয়েছিল। তিনি মালকিনকে পাগলের মতো ভালোবাসতেন, আর তিনি চাইতেন তার স্ত্রী যেন তাকে ছাড়া অন্য কারো দিকে না তাকায়। এই কারণেই অ্যাক্সিডেন্টের পরে মালকিনকে তার বন্ধুর সাথে দেখে মালিকের মনে এই সন্দেহটা ঢুকে যায়। তাই তিনি মালকিনকে ভুল প্রমাণ করার সিদ্ধান্ত নিয়ে নেন। মালিকের স্বাস্থ্য এখন দিন দিন ভালো হতে লাগলো। মালকিন আমার প্রতি কৃতজ্ঞ ছিলেন। এখন এই বাংলোতে আমার চাকরি করা অনেক বছর হয়ে গেছে। এখন মালিক একদম ঠিক হয়ে গেছেন। মালিক আর মালকিন আমার উপরে খুব বিশ্বাস করেন, আর তারা আমার সাথে সাথে আমার ফ্যামিলিরও অনেক সাহায্য করেছেন। এখন তো আমার বিয়েও হয়ে গেছে। আমার বিয়ে মালিক আর মালকিন একটা গরিব মেয়ে দেখে দিয়ে দেন। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে মালিক আর মালকিনের বাংলোতে কাজ করি। আমি এখন খুব খুশি, আর হয়তো আমার খুশি থাকার কারণ আমার চরিত্র, কেননা আমার চরিত্র কখনোই মালকিনের প্রতি খারাপ হয়নি। এই কারণে মালিকও ঠিক হতে পেরেছেন, আর মালকিনের সাথেও খারাপ কিছুই হয়নি। ধন্যবাদ বন্ধুরা।